শীতকাল চলে এসেছে, তাই তন্ময়ের এখন ব্যস্ততাও বেড়ে গেছে। সেই গ্রামের নামকরা গুড় ব্যবসায়ী। প্রতি বছর শীত আসলেই সে ও তার স্ত্রী লাবণ্য দুজন মিলে খেজুরের রস থেকে গুড় বানিয়ে বাজারে বিক্রি করে। মূলত লাবণ্য বাড়িতে গুড় বানায় আর তন্ময় সেটা বাজারে বিক্রি করে। এভাবে প্রায় বছর 3 ধরেই তারা মৌসুমি ব্যবসা করে। এতে গ্রামের সবার কাছেই তাদের বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। কি গো তন্ময়, কেমন আছো? শীত পড়তে না পড়তে এই ব্যবসায় লেগে পড়েছ? হ্যাঁ মোড়ল মশাই, তা তো লাগতেই হবে। ইদানিং গ্রামে গুড় ব্যবসায়ীদের সংখ্যা আরও বেড়ে গেছে। এখন বলতে গেলে আমার জন্য এটা একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। তা বেশ বলেছ, কিন্তু সবাই তো তোমার কাছ থেকেই গুড় কিনে নেয়। অন্য ব্যবসায়ীদের দিকে তো কেমন কেউ দেখেও না। আমিও তাই ভাবি মোড়ল মশাই, কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে যে যারা আশা নিয়ে ব্যবসা করতে নেমেছে তারা কিনা আমার জন্য বাধা পাচ্ছে। এটা আসলেই ব্যবসায়ী হিসাবে আমার কাছে খুবই দুঃখজনক। কি আর করবে বলো, সবাই তো বিশ্বাসের জায়গাতেই বেশি আগিয়ে থাকে। তবে তুমি চাইলে তোমার ব্যবসাটা একটু উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারো। মানে ঠিক বুঝলাম না মোড়ল মশাই, যদি একটু খুলে বলতেন। তোমার বউয়ের হাতের রান্না তো অনেক বেশি ভালো, খেয়েছিও। শেষবার যখন পিঠাপুলি বানিয়ে দিয়েছিল, আমার ভাগে তো তেমন একটা পড়েনি, সব তোমার কাকিমার পেটে চলে গেছে। তবে আমি যতটুকু পেয়েছি তাতেই বুঝেছি মেয়েটির হাতের পিঠাপুলি অমৃত। তা যা বলেছেন মোড়ল মশাই, আমি সত্যি ভাগ্যবান লাবণ্যের মতো একজন স্ত্রী পেয়ে। তা তো বটেই, তবে আমি চাইছি তোমার স্ত্রীর রান্না এবার পুরো গ্রামের মানুষ খেয়ে দেখুক। তার হাতের পিঠা বলি পুরো গ্রামের মানুষের মুখে লেগে থাকুক, তবে টাকার বিনিময়। এতে শুধু যে গ্রামের মানুষ পেট ভরে একটু খেতে পারবে তা নয়, তোমাদের আয়টাও আরও বাড়বে। এখন খেজুরের গুড় বেচে যায় করছো, তার দ্বিগুণেরও বেশি আয় করতে পারবে। আপনি তো বেশ ভালোই বুদ্ধি দিয়েছেন মোড়ল মশাই। ঠিক আছে, আমি তাহলে আজ বাড়ি গিয়ে লাবণ্যের সাথে এই বিষয়ে আলাপ করব। আশা করছি ও মেনে নেবে। এটা ফিরিয়ে দেওয়ার মতো কোনো প্রস্তাবও নয়। কে না চায় সংসারের উন্নতি করতে, আর সেদিকে মেয়েদের চিন্তা সবচাইতে বেশি থাকে। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমিও আমার কাজে যাই। সেদিন বাজার থেকে ফিরে রাতের বেলা তন্ময় খেতে খেতে লাবণ্যের সাথে বিষয়টি আলোচনা করল। লাবণ্য কথাটা শুনে প্রথমে অবাক হলেও পরে খুশি মনে রাজি হয়ে গেল। মোড়ল মশাই যে বুদ্ধি দিয়েছেন তা কিন্তু নিঃসন্দেহেই আমাদের জন্য উপকারী, কিন্তু আমার যে খুব ভয় করছে। ভয় পেও না গিন্নি, তুমি তো এতদিন আত্মবিশ্বাসের সাথে খেজুর থেকে গুড় বানিয়েছো। এখন শুধু সেই আত্মবিশ্বাস নিয়ে নিজের হাতে বানানো গুড় থেকে পিঠা বানাতে হবে। সে না হয় ঠিক আছে, কিন্তু এতগুলো মানুষের জন্য পিঠা বানানো কি আর চারটিখানি কথা? তাও আবার ব্যবসা করার জন্য। যদি কোনো উলটপালট হয় আর কারো যদি আমার পিঠা পছন্দ না হয়, তখন তো আর আমি একুল ওকুল দুকুলই চলে যাবে গো। তুমি এতটাও ভয় পেও না গিন্নি। এই গ্রামের প্রতিটা পরিবারকে নিজের পরিবারের মতো মনে করে পিঠা বানাও, তবে দেখবে তোমার ভয় কেটে যাবে। মনে করবে প্রতিটা পরিবার তোমার নিজের পরিবার, আর তুমি তোমার নিজের পরিবারের মানুষের আপ্যায়ন তো ভালোভাবেই করতে পারো। ঠিক আছে, তুমি আমার সাথে থেকো, তাহলে আমার আর কোনো ভয় থাকবে না। আমি আজীবন তোমার সাথে আছি। পরদিন সকালেই লাবণ্য কাজে লেগে গেল। সে প্রথমে খেজুরের রস থেকে গুড় বানালো, এরপর সেই গুড় থেকে অনেকগুলো পিঠাপুলি বানিয়ে ফেলল।
তাকে প্রতিটি কাজেই সাহায্য করলো তন্ময়। দুপুরের মধ্যে তারা স্বামী স্ত্রী মিলে প্রায় 3 হাঁড়ি পিঠাপুলি বানিয়ে ফেলল। দেখেছো, দুজন মিলে কাজ করতে গেলে কত তাড়াতাড়ি হয়ে যায়। এখন একটা ভালো জায়গা খুঁজতে হবে এগুলো সাজিয়ে বিক্রি করার জন্য। আমাদের গ্রামে যে বড় বটগাছটা আছে সেখানেই কিন্তু সবসময় লোকজন এসে আড্ডা দেয়। আমার মনে হয় তার কাছাকাছি একটা দোকান বসালে বেশ ভালোই বিক্রি হবে। আমিও তাই ভাবছি। বটগাছ থেকে খানিকটা দূরেই তো গ্রামের মাঠ আর গাছের মাঝামাঝি কোনো একটা জায়গায় বসলে বটগাছের ওখান থেকে যেমন লোকেরা আসবে, ঠিক তেমনি এ মাঠ থেকে খেলাধুলা শেষে বাচ্চারাও আমাদের কাছ থেকে এসে কিনতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি তাহলে এগোও। সে কি, যেই ব্যবসায়ের মূল রাঁধুনি সে যদি আমার সাথে না যায় তাহলে কি করে হবে বলো তো? না না, আমি যাব না, আমার যেন কেমন ভয় করে। গিন্নি, এভাবে ভয় পেও না। তোমার স্বামী তো তোমার পাশেই আছে, আর আমি চাই আমার বউ তার দক্ষতা সবার সামনে তুলে ধরুক। আর কোনো কথা নয়, এসো আমার সাথে। তন্ময় লাবণ্যকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা দুজন বটগাছ ও গ্রামের বড় মাঠের দিকে ঠিক মাঝামাঝিতে একটা ছোট দোকান বসালো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে লাবণ্য বলল, এ কি গো, কত আশা করে এলাম লোকজন থাকবে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। ধৈর্য ধরো গিন্নি, ধৈর্য ধরো। সবে তো মাত্র দুপুর, এখন এখানে কেউ আসবে না, তবে বিকাল থেকেই আনাগোনা শুরু হবে। এখন আমরা আপাতত দোকানের সব কিছু ঠিকঠাক জায়গা মতো গুছিয়ে ফেলি, না হলে এলোমেলো দোকানে কে আসতে চাইবে বলো? ঠিক আছে। তারা স্বামী স্ত্রী দুজনে মিলে সুন্দর দোকান গুছিয়ে ফেলল। প্রায় বিকেলের দিকে তারা লক্ষ্য করল বটগাছের কাছে অনেক মানুষ আসতে শুরু করেছে। তন্ময় লাবণ্যকে সেদিকে দেখিয়ে বলল, ওই দেখো গিন্নি, তুমি চিন্তা করছিলে না? এখন দেখো কত লোক আসতে শুরু করেছে। ও মা, তাই তো। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে। এমনিতেও এখানে এতদিন পরে একটা দোকান দেখে সবাই কৌতূহলী হয়ে এদিকেই আসবে। আর যখন দেখবে দোকানে আমি আছি, তো তারা অবশ্যই আসবে। আরে তন্ময় না, এখানে কি করছো? আর এটা কিসের দোকান দিয়েছো ভাই? এই তো বিমলদা, নতুন একটা ব্যবসা শুরু করেছি। তবে এই ব্যবসার মূলধারক কিন্তু আমার স্ত্রী লাবণ্য। আমি তো অনেক দিন ধরেই গুড়ের ব্যবসা করলাম, এখন আমার স্ত্রী সেই গুড় থেকে বানানো পিঠাপুলির ব্যবসা শুরু করবে। পিঠাপুলি? বাহ, কতদিন হয়েছে জানো পিঠাপুলি খাইনি। দাও তো দেখিনি, আমাকে দুটো পিঠাপুলি দাও। এই নিন দাদা। এই এই তোমার দামটা রাখো। আহা, একদম অমৃত। ও বৌদি, তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো গো। এত ভালো রান্না জানো, অথচ এতদিনে তোমার হাতের রান্না খাচ্ছি। সত্যি মনে হচ্ছে যেন মায়ের হাতের পিঠাপুলি গেলাম। আপনার বন্ধু বান্ধবদেরও নিয়ে আসবেন দাদা। তা তো অবশ্যই। এরপরে টাকা বেশি করে এনে বাসায় সবার জন্য কিনে নিয়ে যাব। তোমার বৌদিকে একটু চেখে দেখাবো যেন সেও এমন পিঠা বানায়। ঠিক আছে তন্ময়, তাহলে আজ আমি চলি। আমি কিন্তু আবারও আসবো দোকানে পিঠা খেতে, ঠিক আছে? আর বৌদি, তুমি কিন্তু চাইলে এই পিঠাপুলির ভিতরেও অনেক প্রকার আনতে পারো। হ্যাঁ, যেমন দুধ পুলি, ভাপা পুলি এবং আরও বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা। আর তাছাড়া তোমাদের হাতের গুড় তো এই এলাকায় বিখ্যাত।
হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আমরা ধীরে ধীরে ব্যবসাটা আরো বড় করব। ঠিক আছে, দাদা তোমাদের মঙ্গল করুক। এভাবে তন্ময় ও লাবণ্য দুজনের প্রচেষ্টায় গ্রামের মানুষেরা পিঠাপুলির স্বাদ পেল। এলাকার অন্যান্য গুড় ব্যবসায়ীরাও তাদের ব্যবসা স্বাচ্ছন্দ্যে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো। পুরো গ্রামের লোকজন সবাই মিলেমিশে থাকতে শুরু করলো। মধুখালী গ্রাম ঠিক যেন গ্রাম বাংলার গল্পের বইয়ে খুঁজে পাওয়া ছবির মতো একটি গ্রাম। প্রতি বছর 6 ঋতু এই গ্রামকে আশীর্বাদ দিয়ে মুড়ে রাখে। ঠিক যেমন এখন পৌষের শীত পড়ছে, পুরো গ্রামের ঘরে ঘরে পিঠার ধুম পড়ে গেছে। নতুন চালের গ্রানে বাড়িগুলো মো মো করছে। কিন্তু অয়ন ও তার মা কৌশানীর বাড়িতে এখনো পর্যন্ত পিঠার উৎসব শুরু হয়নি। হবে কি করে? তাদের যে নুন আনতেই পান্তা ফুরায়। অয়নের বাবা প্রতুল মারা যাওয়ার পর কৌশানী একাই পুরো বাড়ি সামলায়। যা বাবা অয়ন, তুই একটু কষ্ট করে বাজার থেকে 2 কেজি চাল কিনে নিয়ে আয় তো, আমাদের 15 দিন চলে যাবে। মা, এখন তো শীতকাল পড়েছে, আশপাশের সবাই শীতের পিঠা খাচ্ছে, আমরা খাবো না মা? আমি চেষ্টা করছি যে বাবা, মোড়ল গিন্নির বাড়িতে কয়েকদিন উপরি কাজ করছি, সেই হিসাবে যদি গিন্নিমা আমাকে কিছু টাকা দিতে চান, আমি তার বদলে পিঠে বানানো চাল নিয়ে আসব। আমার মনে হয় না গিন্নি কাকিমা তোমায় চাল দিবে। তার চাইতে বরং আমি কোথাও একটা কাজে ঢুকে যাই মা, তাহলে তো আমাদের দুজনের প্রচেষ্টায় সংসারটার ভালো হবে। তোকে আমি কতবার বলেছি তো, পড়ালেখার বয়সে ওইসব কাজকর্মের কথা বলবি না তো। এখন তোকে যা বলছি তাই কর, বাজার থেকে 2 কেজি চাল নিয়ে আয়। অয়ন আর কোনো কথা না বলে চলে গেল। অয়ন এখনো 7ম শ্রেণীর শিক্ষার্থী। বেশ কয়েকবার সে তার মাকে বলেছিল লেখাপড়ার পাশাপাশি সে কাজ করবে, কিন্তু কৌশানী তাতে রাজি হননি। তিনি চান না তার ছেলে লেখাপড়ার দিক থেকে মন ঘুরিয়ে সংসারের দিকে মন দিক। কৌশানীর ইচ্ছে অয়নকে অনেক বড় একজন ব্যক্তিত্ব বানাবে। অয়ন হাঁটতে হাঁটতে বাজারে চলে গেল। বাজারে বিমলের দোকানে গিয়ে টাকা এগিয়ে দিয়ে বলল, বিমল কাকু, আমাকে 2 কেজি চাল দেবে? 2 কেজি চালে কি হবে রে বাবা, 5 কেজি নিয়ে যা, 1.5 মাসের মতো চলবে। আর তাছাড়া এখন অধিকাংশ দোকানেই পিঠা বানানোর জন্য বেন্নি ধানের চাল রয়েছে, ওগুলোর দাম তো বেশ চড়া, বুঝতেই পারছিস শীতকাল চলে এসেছে। কিন্তু কাকু যারা পিঠের জন্য চাল কিনতে পারবে না তারা বুঝি অন্য চাল খাবে না? এমন হলে তো না খেয়ে থাকতে হবে। কি করবো রে বাপ, আমরা দোকানদারেরা তো ক্রেতাদের অনেক আগে থেকেই চাল কিনে মজুত করার জন্য বলেছিলাম। তোর মায়ের অতগুলো চাল কেনার সামর্থ্য ছিল না। এখন খাবারের চালের দাম যেমন বেড়েছে, ঠিক তেমনি বাজার থেকেও উঠে গেছে বলতে গেলে। 2 মাস ভাত রান্নার চাল কোথাও খুঁজে পাবি না। এখন এখানে যা আছে তার দামও চড়া। না কাকু, অত দাম দিয়ে আমি চাল কিনতে পারবো না। আচ্ছা দেখি আমি অন্য কোথাও চেষ্টা করি। অন্য কোথাও চেষ্টা করেও পারবি না বলে দিচ্ছি, এখানে যা আছে সেটাই। অয়ন দুশ্চিন্তা নিয়ে বাজার থেকে বেরিয়ে গেল। বাড়ি ফিরে এসে তার মাকে কিছুক্ষণ ডাকাডাকি করলে বুঝতে পারল তার মা বাড়িতেই নেই। ভাগ্যিস মা বাড়িতে নেই, না হলে সে চাল না কিনতে পারার কথা কি করে বলতাম। সকাল থেকে তো কিছু খেতেও পারিনি, বড্ড খিদে পেয়েছে। মা কিছু খেয়েছে কিনা কে জানে, নিশ্চয়ই তিনি গিন্নি কাকির বাড়ি চলে গেছেন। দেখি রান্না করে কিছু আছে কিনা। অয়ন পুরো রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজেও কোনো খাবার পেল না।
এদিকে তার খিদে বেড়েই চলেছে। বাড়িতে তো কিছু নেই, আগে স্কুলে গেলে যে শরীর খারাপ করবে, আর মা যদি জানতে পারেন যে আমি চাল কিনতে পারিনি তাহলে তিনিও কষ্ট পাবেন। মা নিজেও তো মনে হয় না খেয়েই চলে গেছে। হে বিধাতা, তুমি কিছু একটা ব্যবস্থা করো। বাড়িতে কেউ আছে গো? আরে, বাড়ির সামনে কেউ একজন এসেছে মনে হয়, গিয়ে দেখি তো। কে গো বুড়িমা? তুমি কে? কি চাও এখানে? আমি অনেকটা পথ হেঁটে এসেছি ভাই, আমাকে এক গ্লাস জল খাওয়াবে? খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি আসুন না আমার সাথে, ভিতরে আসুন। অয়ন বুড়িকে নিয়ে বাড়ির ভিতরে গেল। তার দিকে একটা জলের গ্লাস এগিয়ে দিল। এরপর সে বেশ অপরাধীর কণ্ঠে বলল, ক্ষমা করবেন বুড়িমা, আমাদের বাড়িতে না কোনো খাবার নেই, না হলে আপনাকে শুধু এক গ্লাস জল দিতাম না। সে কি ডাকবু ভাই, কেন? তোমাদের বাড়িতে খাবার নেই কেন? আমার মা নিজে কষ্ট করে এই সংসার চালান। আমার বাবা মারা যাওয়ার পর থেকে তিনি কখনো আমাকে সংসারের অভাব বুঝতে দেননি। নিজে কষ্ট করে বাড়ি বাড়ি ঘুরে কাজ করেন, আর সেখান থেকে যা খাবার পান তাতেই হয়। এদিকে পিঠের মৌসুম শুরু হওয়ায় বাজারগুলোতে সব কিছুর দাম একটু চড়া, এমনকি ভাত রান্নার জন্য চাল মজুদ নেই। তাই আমি বাড়ির জন্য না কোনো খাবার কিনতে পারিনি। আমার মা সকালে না খেয়ে চলে গেছেন, আমি নিজেও না খেয়ে এখানে বসে আছি। একমাত্র বিধাতাই জানেন এই 2 মাসে আমরা কি খাবো, কি করে চলবো। কথাগুলো বলে অয়ন কান্নায় ভেঙে পড়ল। বুড়ি মহিলাটি এ দৃশ্য দেখে খুব খারাপ লাগলো তার। তিনি অয়নের মাথায় হাত রেখে বললেন, খেতো না দাদু ভাই, বিধাতা সব সময় সবাইকে কষ্টে রাখেন না, মাঝে মাঝে তিনি পরীক্ষা করেন আমাদের। তুমি যেহেতু কিছু খাওনি, তাই আমার কাছে একটা জিনিস আছে, ওটা তোমায় দিই, আপাতত সেটা খেয়েই পেট ভরাও। এত শীতের পুলি পিঠা বুড়িমা? হ্যাঁ দাদু ভাই, আমি আমার সাথে কিছু পিঠা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম নিজের নাতি পুতিদের দেব। আমি মূলত ওদের বাড়িতেই গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি তারা কোথায় জানি চলে গেছে। সেখান থেকে আমি আবার নিজের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছিলাম। তুমিও তো আমার নাতির বয়সে, তাই তোমাকেই না হয় এই পিঠাগুলো খাওয়াই। এখান থেকে তোমার যতগুলো ইচ্ছে ততগুলো খেয়ে বাকিটা তোমার মায়ের জন্য রেখে দাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুড়িমা, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আজ সকালে মাকে বলছিলাম পিঠে খাওয়ার কথা, কিন্তু পরে বুঝতে পারলাম আমরা সংসারের অভাবে আছি, তাই নিজের এই ইচ্ছা দমিয়ে ফেলেছিলাম। অথচ বিধাতা আপনাকে পাঠালেন আমার শখ পূরণ করার জন্য। অয়ন, তুই কখন এলি বাবা? আর উনি কে? অয়ন তখন তাকে সব কথা খুলে বলল। কৌশানী খুশিতে বুড়িকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কাকিমা, ছেলেটার শখ পূরণ করতে না পেরে আমার বড্ড কষ্ট হচ্ছিল। বিধাতা তোমাদের মঙ্গল করুক। তবে আমি দাদু ভাইয়ের মুখ থেকে সব শুনলাম,
তুমি নাকি তাকে কাজ করতে দিতে চাও না, সে লেখাপড়া করছে বলে। হ্যাঁ কাকিমা, আমি চাই না আমার ছেলে কাজের ভারে লেখাপড়ার থেকে পিছিয়ে যাক। তুমি অত ভেবো না, আমার বিশ্বাস দাদু ভাই লেখাপড়া এবং কাজ দুটোই একসাথে করে এগিয়ে নিয়ে যেতে পারবে। এতে তোমার কষ্ট কম হবে, সেও জীবনে চলার পথে এগোনোর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। ঠিক আছে কাকিমা, তাই আমি করব। যদি কিছু না মনে করো তাহলে তোমাদের একটা জিনিস দিতে চাই। এই থলিতে কিছু চাল রয়েছে, সেগুলো দিয়ে তোমরা পিঠে বানাতে পারবে। তোমরা পিঠা বানিয়ে বাজারে বিক্রি করলে তাহলে অন্তত 2 মাসের একটা ভালো উপার্জন করতে পারবে। তুমি পিঠা বানাবে আর অয়ন দাদু ভাই সেইগুলো বিক্রি করবে। হ্যাঁ মা, বুড়িমা তো ঠিকই বলেছেন। ঠিক আছে কাকিমা, আমি আপনার এই উপহার সানন্দে গ্রহণ করলাম। কৌশানী বুড়ির কাছ থেকে পিঠে বানানোর চাল নিয়ে পিঠে বানালো। এরপর মা ছেলে দুজনে মিলে শীতের পিঠা বানিয়ে বাজারে বিক্রি করে বেশ লাভবান হলো। তাদের সংসারে আর কোনো অভাবই রইল না।